নক নক, আমি জিৎ গাঙ্গুলি, রয়েছে একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। চলছে ক্যানভাস আর্টিস্ট সার্কেলের ৬২তম দলগত প্রদর্শনী। এটি এদের বার্ষিক শিল্প প্রদর্শনী। মোট ১৪ জন শিল্পীর পেন্টিং এবং স্কাল্পচার ডিসপ্লে হচ্ছে। আমরা পুরো প্রদর্শনীটি ঘুরে দেখব। যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করেছেন এই প্রদর্শনীতে আমরা তাদের সাথে কথা বলবো। আপনারাও দেখুন এবং প্রদর্শনীটি কেমন লাগলো মতামতে অবশ্যই জানান। আমার নাম তপন চট্টোপাধ্যায়। আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এবারের প্রদর্শনীতে? আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে? আমার 3টে পেন্টিং আছে। 3টে পেন্টিং আছে, আচ্ছা। এবং আমি মাধ্যম দেখলাম অয়েল অন ক্যানভাস। আচ্ছা, তো আমি এই দুটো ছবিকে যদি আমি বিশেষ করে বলি, মিউজিক অফ লাইফ অ্যান্ড দ্য আরবান লাইফ, এই ছবিগুলোতে একটা স্পেসিফিক জিনিস, চোখটা খুব ফ্যাক্টর এখানে কাজ করছে, কারণ মাল্টিপল চোখ আমরা দেখতে পাচ্ছি। এর কি কোনো স্পেসিফিক রিজন রয়েছে যে এতগুলো চোখের ব্যবহারের ক্ষেত্রে আপনার? অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রত্যেকে, আমার যেটা মনে হয়, আমরা প্রত্যেকেই যে কোনো মানুষকে দেখি বা যে কোনো অবজেক্টকে দেখি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন দৃষ্টিতে দেখি। একটা লোককে মনে করুন একজন পুরুষ, তাকে গৃহস্বামী হিসেবে দেখি, কেউ তাকে বাবা হিসেবে দেখে, কেউ একজন কর্মী হিসেবে দেখে, কেউ একজন স্বামী হিসেবে দেখে। এই যে একই মানুষকে বিভিন্নভাবে দেখা, এইভাবে আমার মনে হয়েছে যে চোখের একটা ব্যবহার, যে চোখটা মানুষের যে অনেক রকমের ভিশন, অনেক রকমের দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণটাকে ফোটানোর চেষ্টা। এবং আপনার ছবিতে একটা আমি যদি বলি নেগেটিভ পাওয়ার বা এরকম একটা আমরা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে নারী চরিত্রটির এগেনস্ট সেই ক্যারেক্টারটি রয়েছে এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষকে দেখানো হয়েছে। এটা আপনার মানে আমাকে যদি বলেন এই বিষয়টা নিয়ে একটু। এটা দেখুন, আমি একজন পুরুষ মানুষ এবং আমাদের সমাজটা এখনও অনেকাংশেই পুরুষ শাসিত। তার ফলে কি হয়, অনেক সময় এমন আপনারা সাম্প্রতিক বিভিন্ন ঘটনার একটা সূত্র থেকেও আপনারা অনুভব করবেন যে একটা নারী অনেক সময় খুব নিঃসঙ্গ হয়ে যায় এবং খুব একাকী হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমার এই ব্যাপারে একটা প্রোটেস্টও দরকার, যে সব পুরুষ তো একরকম নয়, কিন্তু মানুষের চোখে এই পুরুষ সমাজটার প্রতি একটা ঘৃণা জন্মলাভ করে এই ধরনের ঘটনা থেকে। সেটার থেকেই আমি এটা করেছি, যাতে করে এটা মনে হয় যে আচ্ছা আমি যদি বলি যে আপনার কতগুলো মোট কাজ ডিসপ্লে হচ্ছে এখানে? হ্যাঁ, 17টা কাজ। এবং আপনি তো একটি মাধ্যমকে নিয়ে ক্রমাগত পরীক্ষণ করছেন। তো এখানে যে গ্লাস নিয়ে যে আপনি কাজগুলো করছেন, আমি দেখলাম 2 রকমের টেকনিক রয়েছে। তো আপনি যদি বলেন একটু আমাদেরকে এই টেকনিকগুলো সম্পর্কে, মানে কোনটা কোন টেকনিকের কাজ আপনার? আচ্ছা, প্রথম কথা, এগুলো সমস্ত গ্লাসে কাজ। গ্লাসে কাজগুলোকে ফার্নেসে ফায়ার করে মেল্ট করে এখানে লাগানো হয়েছে। এই পদ্ধতিগুলোর অনেক রকমের নাম আছে। কোনোটা স্টেইন গ্লাস, কোনোটা ফিউজ গ্লাস, কোনোটা স্লাম্প গ্লাস। তো এই পাশে যে কাজগুলো আছে বা এই পাশে, এগুলো সবই ফিউজ গ্লাস। কাচের সঙ্গে কাচ জুড়ে তাকে ফার্নেসে মেল্ট করে গলিয়ে এই ছবিগুলো তৈরি হয়েছে। আচ্ছা, আমরা এই ফিউজ গ্লাসে যে রঙের ব্যবহার দেখছি, এক্ষেত্রে কি রং ব্যবহৃত হয়? এগুলো কোনোটাই রং না, সমস্ত রঙিন কাচের গুঁড়ো। আচ্ছা, রঙিন কাঁচের গুঁড়ো। আচ্ছা, এবং আপনার যে পেছনের যে কাজটি রয়েছে, আমরা যদি সেই কাজটি সম্পর্কে জানি, সেটাও কি রঙিন কাচের গুঁড়ো দিয়ে তৈরি? না, এটা হলো স্টেইন গ্লাস, অরিজিনাল স্টেইন গ্লাস, যেটা আমরা যুগ যুগ ধরে দেখে থাকি, যেটা বিদেশে বেশি প্রচলন আছে। সমস্ত চার্চে বা ক্যাথিড্রালে আমরা ওখানে যিশুর জীবনীটা দেখে থাকি, যেটা ওর চার্চে বা ক্যাথিড্রালে করে রেখেছে। তারপর ওখানে নানান বাড়িতে নানান রকমের স্টেইন গ্লাস করে। সেই পদ্ধতি আমি ওখানেই শিখেছি। আমি লন্ডনের সেন্ট্রাল সেন্ট মার্টিন কলেজ থেকে MA করেছি গ্লাস নিয়ে।
তো সেই রকম একটা মাধ্যম এখানে করেছি, সামান্য একটু আমাদের এখানকার ঘর বাড়ি নিয়ে, কিন্তু পদ্ধতিটা সম্পূর্ণ ওই ধরনের। এবং যে ব্ল্যাক লাইনগুলো, এগুলো কোনো রং না, এগুলো অক্সাইড, এক রকমের অক্সাইড, সেটাকে ব্রাশে এবং ইজেলের স্প্যাচুলার সাহায্যে ওটাকে মেল্ট করে একদম মধুর মতো করে নিতে হয়, তারপর ওটা ব্রাশ দিয়ে টানতে হয়, তারপর এটাকে ফায়ার করতে হয়, তারপর এটা লেডের সাহায্যে জয়েন্ট করে, পার্টি জয়েন্ট করে, এটা অনেক লেবোরিয়াস কাজ করতে হয়। এটা অরিজিনাল স্টেন গ্লাস। আচ্ছা, এটা অরিজিনাল স্টেন যেটা গ্লাস হয় সেটা বলে রাখে, কাচের মধ্যে রং দিয়ে এটাকে বলে দেয় স্টেন গ্লাস, কিন্তু দ্যাট ইজ নট অ্যাট অল স্টেন গ্লাস। এটা হলো সম্পূর্ণ বিদেশি পদ্ধতিতে, যেটা স্টেন গ্লাসের নিয়ম সেভাবে করা, ফিউজ গ্লাস যে নিয়মে করা সেইভাবে আমি করেছি। আচ্ছা মানিকবাবু, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এবারে প্রদর্শনীতে? 6টা কাজ, এবং মাধ্যম রয়েছে অ্যাক্রিলিক, অন ক্যানভাসও আছে, পেপারও আছে। পেপার ওয়ার্ক। আপনার কাজের মধ্যে আমরা যেটা দেখছি যে একটা গতি আছে কাজের মধ্যে, আপনি গতিকে ব্যবহার করেছেন এবং একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মের মাধ্যমে সেটাকে নিয়ে গেছেন। হ্যাঁ, এবং কিছু কিছু জায়গায় জিওমেট্রিক ফর্মকেও আপনি ইউজ করেছেন স্পেসটাকে ব্রেক করার জন্য, কখনো ট্রায়াঙ্গেল, কখনো আমরা দেখছি সার্কেল আছে, ওভাল শেপ আছে। আপনি যদি বলেন আপনার কাজের এই বিষয়বস্তু সম্পর্কে একটু আমাদেরকে। কাজটা আমি অ্যাকচুয়াল অ্যাবস্ট্রাক্ট করছি, কারণ এটা অ্যাবস্ট্রাক্টটা এসছে আমার একটা মানে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে পার্টিসিপেট করার পর থেকে। তো আমি অনেক ভেবে দেখলাম যে অ্যাবস্ট্রাক্টটা, পৃথিবীর সৃষ্টিটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো সেখানে আমি অ্যাবস্ট্রাক্টটাকে আমার ওইখানে জায়গাটাকে, যে অ্যাবস্ট্রাক্ট যখন এটা জায়গাটা, আমি সেই জায়গাটা থেকে এই মানে সিরিজটাকে আমি সেইভাবেই এবার টেনে নিয়ে যাব। যার জন্য সেই রঙগুলোকে আমি সেইভাবে ব্যবহার করছি, কীভাবে ফোর্স তার আছে সেইটাকে নিয়ে আমি করছি। আর কালার সঙ্গে সাবজেক্টটা হচ্ছে মডার্নাইজে যে সমস্ত ঘটনাবলী, সেইগুলোর উপরেই আমার কাজগুলো হবে এবং হয়। যেমন মডার্ন পিরিয়ডে যে সমস্ত কাজগুলো, এই যে আজকে কুকুরের ফর্মে কাজটা হঠাৎ করে এসছে, এটা আমি নিজেও যখন অসুস্থ ছিলাম, কুকুরের একটা অ্যাক্সিডেন্ট দেখেই সেই জায়গা থেকে এই ফর্মটা আবার চলে এসছে। আবার এটা কিছু কাজ হয়ে যাওয়ার পরে সিরিজটা আবার চেঞ্জ হয়ে যাবে। এরকম করে একটা সিরিজকে আমি করে যাচ্ছি। এটাই হচ্ছে আমার মেন অ্যাম্বিশন, এবং সেটা অ্যাবস্ট্রাক্ট ফর্মেই করব। অ্যাবস্ট্রাক্ট ফর্মে মানে আপনি স্পেস কম্পোজিশনকে ইউজ করছেন, অবজেক্টগুলোকে ব্রেক করছেন, কারণ কখনো কখনো আপনার ছবির মধ্যে আমরা বিভিন্ন অবয়বকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ। যেমন আমরা পেছনের ছবিটাতে একটা নারীর ফুল ফিগারকে আমরা দেখতে পাচ্ছি, যেটা একটা শহরের মধ্যে যেন সে গুটিয়ে আছে এবং সেটাকে ব্রেক হয়েছে এই রকম, বা কখনো একটা পাখিকেও আমরা দেখতে পাচ্ছি। তো এই রকম করে আপনি চরিত্রগুলোকে ভেঙেছেন এবং সেটাকে আপনি অ্যাবস্ট্রাক্ট ফর্মের মাধ্যমে নিয়ে যাচ্ছেন সেই কম্পোজিশনগুলোকে। গৌরী ভৌমিক। আচ্ছা, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এবারের এক্সিবিশনে? এবার আমার 4টে পেন্টিং এখানে ডিসপ্লে করা আছে। আচ্ছা, মাধ্যম রয়েছে অ্যাক্রিলিক অন ক্যানভাস। হ্যাঁ, অ্যাক্রিলিক অন ক্যানভাস। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার ছবিতে সিটিস্কেপকে হ্যাঁ আপনি করেছেন এবং সেখানে জিওমেট্রিক ফর্মে সেটাকে ব্রেক করে কাজটা করেছেন। এবং কখনো কখনো দেখছি সেই নদীর মানে শহরের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, কখনো রাস্তা আছে। তো আপনার মানে এই যে অ্যাকচুয়ালি আমি আমার কাজের যেটা টেকনিক, টেক্সচারের ওপর খুব আমি প্রাধান্য দিই, ইম্পর্টেন্স দিই। তার বাইরে হচ্ছে ফর্ম নিয়ে কাজ করি, জিওমেট্রিক্যাল কিছু ফর্ম বা পার্সপেক্টিভ, এইগুলোর উপর আমার বেশি করে নজর দেওয়া থাকে। আর মূলত আমি অনেক সময় কাজ করি আরবান এলাকা নিয়ে, বা মানে ওটা ডিফারেন্সিয়েটটা দেখাবার চেষ্টা করি, মানে সিটিস্ক্যাপের সঙ্গে কোনো জায়গায় ডে নাইট এরকমও আমার রঙের থাকে। তবে এবারে যেটা মূলত করেছি সেটা পুরোটাই সিটিস্ক্যাপের মধ্যে, ভীষণ স্পেস ভেঙে কোথাও হয়তো বিল্ডিং ফর্ম আছে, কোনো জায়গা দিয়ে হয়তো একটা সরু রাস্তা চলে গেছে, এইভাবেই আর কি কাজটা করেছি। সেইভাবেই করেছেন আপনি, স্পেস কম্পোজিশনকে ব্যবহার করেছেন এবং সেটা জিওমেট্রিক ফর্মে ব্রেক করে পুরোটাকে করেছেন এই ছবিগুলো কম্পোজিশন। আর্কিটেকচারাল ফর্মও রেখেছি, কারণ আমি পেইন্টিংয়ের সঙ্গে সঙ্গে আমি ইন্টেরিয়র ডিজাইনারও। আচ্ছা। হ্যাঁ, আমি ধরুন প্রায়
15 বছর টাটাতে চাকরিও করেছি ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে। ওই জন্যই তো বোধহয় এই আপনার দুটো মিলেমিশেই আমার সাবজেক্টটা এসে যায় আর কি। ওই জন্যই বোধহয় আপনার আর্ট ছবিগুলি কলেজ খুবই, থেকে পেন্টিং নিয়ে করেছি আর আমি বেরিয়ে ওইটা নিয়ে করেছি। সেই জন্যই বোধহয় ছবিগুলো একটু দৃষ্টিনন্দন বেশি। হ্যাঁ, মাঝে মাঝে মানে বদলাতে ইচ্ছে করে, বদলে ফেলি। আচ্ছা মিহির বাবু, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এবারে প্রদর্শনীতে? এখানে 4টে পেন্টিং ডিসপ্লে হয়েছে। 4টা পেন্টিং এবং মাধ্যম রয়েছে অ্যাক্রিলিক, অন পেপার আর ক্যানভাস। অ্যাক্রিলিক। আচ্ছা, এবং আপনার ছবিতে আমরা যেটা দেখতে পাই যে নারী চরিত্র বারবার আসে এবং নারীগুলির চোখগুলি কিন্তু খুবই ভয়ার্ত বা বিস্মিত। এর কি স্পেশাল কোনো কারণ রয়েছে? আসলে একটা ছবিতে একটা ফিগার যখন করি না, তখন মুখের ওপরই এক্সপ্রেশনটা থাকে। একটা মুখকে দেখে আমরা তার জীবনীটা তাকে বোঝা যায়, মুখের ওপরই বোঝা যায়, অন্য কিছু হয়তো বোঝা যায় না। মুখটার ওপর ফোকাস দিলে মানে ছবিটা বেশি প্রকাশিত করা যায়। মানে আমি যেটা ভাবটা তুলে ধরতে পারি, বেশি মুখের ওপরে আমি বেশি জোরটা দিই, সেই জন্য। সেটা তো দেখতেই পাওয়া যায়, মানে আপনার ছবিতে আপনি ফিগারগুলোকে ডার্কের মধ্যে নিয়ে যেয়ে পুরো ফোকাসটাকে মুখের মধ্যে নিয়ে আসেন, সমস্ত অভিব্যক্তি যেন তার মুখ দিয়ে প্রকাশিত হয়। এটাই আপনার বোধহয় ছবির মানে প্রকাশের মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করে থাকেন। না, আসলে আমি যে ছবির ভাবটাকে তুলে ধরি সেখানে দেখলাম একটু আমার ছবিতে ডার্কের পরিমাণটা বেশি থাকে, এবং সেই ডার্কটাকে আমি প্রকাশ করতে ভালোবাসি ওইভাবে। তাহলে আমি যেটা চাইছি না সেটা ঠিকঠাক আনতে পারি ছবিতে। আমার ছবিটা বেসিক্যালি হয় সুরিয়েলিস্টিক, মানে রিয়েলিস্টিককে একটু সামান্য ভাঙা। আমি এইভাবেই কাজ করি। আর আমার ছবিতে বেশিরভাগ থাকে দুঃখ, দুর্দশা, মানে এই ব্যাপারটাই তুলে ধরি। আর বেশিরভাগ ছবিটা থেকে নারী কেন্দ্রিক থাকে, নারীকে নিয়ে বেশি কাজ করি। আমরা ছবি নারী কেন্দ্রিক এবং প্রাণী হিসাবেও যেগুলি ব্যবহৃত হয় তারাও কিন্তু খুব সফট, মানে খুবই পেলবো, মানে হাঁস কখনো আমরা দেখতে পাচ্ছি বা মাছ কখনো, তারাও যেন নারীর চরিত্রকেই বহন করছে, এই ধরনের চরিত্র নিয়ে আপনি কাজগুলো করে থাকেন। আসলে আমি যখন ছবি করি, কিছু কিছু ছবি না আমাকে ডিমান্ড করে, তখন এই হাঁস, মাছ এগুলো ডিমান্ড করে আমার কাছে, তখন আমি সেইটাকে অ্যাপ্লাই করি। ওটাকে আমি তখন হাঁসটাকে হাঁস হিসেবে রাখি না, হাঁসকে একটা প্রতীক হিসেবে রাখি, আর মাছটাকে একটা প্রতীক হিসেবে রাখি। মানে ওটা ছবির ওপর ডিমান্ড করে ওটা। তখন আমার ছবিতে হাঁস মানে হাসি থাকে না, ওখানে হাঁস থেকে অন্য কোনো প্রতীকে থাকে, মাছটাও একটা প্রতীকে থাকে। আমি ওই হিসেবে ব্যবহার করি, মানে হাঁস তো হাঁস ব্যবহার করি না, মানে অন্য একটা ভাবে ওইটা ব্যবহার করি এটাকে। হরিতবাবু, আপনার মোট কতগুলো স্কাল্পচার ডিসপ্লে হচ্ছে এবারে প্রদর্শনীতে? এখানে দিয়েছি আমি 7খানা স্কাল্পচার দিয়েছি। ব্রোঞ্জের তৈরি করা আছে 3খানা, একটা আছে একদম আন্ডার প্রসেস একটা মোমের, আর 3টে আছে ইপক্সি। সেই হিসেবে আমি এবার করেছি, কারণ এটা ছোটোবেলা থেকেই আমার খুব শখ স্কাল্পচারের প্রতি। কিন্তু আমি কলেজ শেষ করেছি পেন্টিং নিয়ে। আচ্ছা, যাই হোক, এবছর আমাদের এই ক্যানভাস আর্টিস্ট সার্কেলের যে বার্ষিক প্রদর্শনী হচ্ছে, যেহেতু আমাদের মধ্যে কোনো ভাস্কর নেই, সেই জন্য সকলের অনুরোধে আমি ভাস্কর্যগুলো বানিয়েছি এবং দিয়েছি। কারণ যে বছরই আমরা ভাস্কর্যের জন্য কাউকে পাই না, তখন সকল সদস্য আমাকে ধরে যে তোমাকে কিছু দিতে হবে, তা সেই অনুযায়ী আমি ভাস্কর্যগুলো বানিয়ে দিয়েছি। সময়ের অভাব ছিল, যার জন্য যতটা এফার্টস দেওয়া উচিত ছিল ততটা এফার্টস দিতে পারিনি, যার জন্য একটা রয়েছে যেটা কাস্টিংয়ের সময় পাইনি বলে ওই যে মোমটা দিয়ে করছি একটা, এই দেখা যাচ্ছে মাঝখানে রয়েছে এই মধুজালিকা, সেটা ওই অবস্থাতেই এনে দিয়েছি, যেটা এখন নেক্সট আর কি কাস্টিংয়ের জন্য যাবে। আচ্ছা আচ্ছা, মানে এটা এখনো আমরা বিওয়াক্সই দেখতে পাচ্ছি কাজটাকে। হ্যাঁ, কাস্টিংটা হয়নি, হবে আর কি। আচ্ছা, তবে আবার আমার আর এক বন্ধু, সেও ভাস্কর, সে বলেছে যে না, ওটা ও নিয়ে নিজেই কাস্টিং করে নেবে। সেজন্য ও প্রথম দিন থেকেই আমায় বলে রেখেছে যে এটা ও সংগ্রহে রাখবে, ও নিজেই কাস্টিং করিয়ে নিয়ে ও নিজের সংগ্রহে রাখবে। প্রত্যেকের একটা করে জিনিস, কলকাতায় যে সমস্ত শিল্পীরা আছেন, ও সে একটা আর্কাইভ মতো বানাচ্ছে, সেখানে ওটা ও রাখবে, ও বিক্রি করবে না। যতদূর আমার সঙ্গে কথা হয়েছে বা আমায় বলেছে, সেটা এখন ওর বিচার্য বিষয় যে ওটা কী করবে। একবার কারোর কাছে ওটা চলে গেলে তার দায়িত্ব বা তার সিদ্ধান্ত আমাকে মেনে নিতেই হবে। আচ্ছা, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে? এইখানে কতগুলো আছে? এইখানে তো 6টা পেন্টিং আছে, বিক্রি হয়েছে তো অনেক।
আচ্ছা, আপনার কাজের মাধ্যম রয়েছে অয়েল অন ক্যানভাস, তাই তো? অয়েল অন ক্যানভাস। আচ্ছা, এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনি কিছু ফোক ফর্মকে ব্যবহার করেছেন বা ফোক কালচারকে ব্যবহার করেছেন আপনার ছবিতে। আপনি যদি বলেন আপনার কাজগুলি সম্পর্কে। কাজের ব্যাপারটা হলো, আমি বলি আপনাকে, আমি আমার জীবনে 35 বছর শুধু আন্দামানেই কাটিয়েছি। আমি চাকরিতে গিয়েছিলাম আন্দামানে, জয়েন করেছিলাম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে। তারপর আমি ওখানে মিউজিয়ামের কিউরেটর হয়েছি। মিউজিয়াম হচ্ছে ফ্রিডম ফাইটারদের উপর যে ছবি ছিল সেইটা নিয়ে আন্দামানে একটা মিউজিয়াম হয়েছিল। সেই মিউজিয়ামের কিউরেটর হিসেবে আমি 15 বছর ছিলাম। তারপরে আমি রিটায়ারমেন্ট করি। তারপরে মানে আমি রিটায়ার করি 2003-এ। কিন্তু এখানে যেটা আছে সেটা হলো একটা মুড, একটা ইমোশনকে সরাসরি ধরার চেষ্টা। কারণ আমাদের যেমন ছবির স্বরূপ লক্ষণ সম্বন্ধে শিল্পীরা বলতে পারে না, এলোমেলো কথা বলে, কিন্তু শিল্পীদের ছবি এবং সৃষ্টির ধর্ম নিয়ে দার্শনিকরা তার সত্যকে আবিষ্কার করেছে। সেখানে ক্রোচে বলেছেন, দার্শনিক ক্রোচে, যে শিল্প প্রথমে শিল্পীর অভ্যন্তরে প্রতিভার মধ্যে, ইনটিউশনের মধ্যে আসে, আর শিল্পী সেটাকে বাইরে আঙ্গিকে ক্যানভাস, গানে, কবিতায় সেটাকে প্রকাশ করে। তা আসল সৃষ্টিটা মনের মধ্যে, তো সেটা হঠাৎই আসে। তাকে যদি অরিজিনালভাবে ধরতে হয় সঠিকভাবে, তাহলে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না, তাকে তাড়াতাড়ি বাইরে প্রকাশ করতে হয়। খুব তড়িৎ গতিতে প্রকাশ করার সমস্ত উপকরণের মধ্যে রেখাই হলো সর্বশ্রেষ্ঠ ইমোশনটাকে ধরার জন্য। তো এখানে দেখবেন যে খুব স্পন্টেনিয়াস লাইন দিয়ে সেই ইমোশনটাকে রাখা। পরে রং এসছে, কিন্তু টোন, পার্সপেক্টিভ, অন্যান্য উপাদানকে আমি বর্জন করেছি প্রায়। রেখার মাধ্যমেই সেই ইমোশনটাকে সরাসরি ধরার চেষ্টা। কারণ পরের দিকে কাজ করলে তখন মুহূর্তে মুহূর্তে ইমোশনে পরিবর্তন হয়, অরিজিনাল ইমোশনটাকে ধরে রাখা যায় না। তো সেই জন্য তড়িৎ গতিতে এগুলো আঁকা, রেখাই তার শ্রেষ্ঠ মাধ্যম। ললিত মাইতি। আচ্ছা, আপনার মোট দুটো পেন্টিং ডিসপ্লে হয়েছে এবার প্রদর্শনীতে, তাই তো? দুটো বড় সাইজের, দুটো বড় আকারের ছবি ডিসপ্লে হচ্ছে। আপনার কাজের মাধ্যম কি রয়েছে? এটা একটা অয়েল অন অ্যাক্রিলিক অন ক্যানভাস। অ্যাক্রিলিক অন ক্যানভাস। আচ্ছা, এর সাথে কি চারকোলও ব্যবহৃত হয়েছে কোথাও? হ্যাঁ, চারকোল দিয়ে আগে চারকোলে করে ড্রয়িংটা করে তারপরে অ্যাক্রিলিক করা আছে। আচ্ছা, এবং আপনি ছবির ক্ষেত্রে জিওমেট্রিক্যালি পুরো ছবিটাকে ব্রেক করে করে পুরো কম্পোজিশনটাকে করা, মানে আপনি ফর্মগুলো রিয়েলিস্টিক না, আপনি ফর্মগুলোকে ব্রেক করেছেন জিওমেট্রিক্যালি। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ট্র্যাডিশনাল যে আমাদের যে লৌকিক যে মানে সেখানে শিবেরও যেমন একটা আমরা দেখতে পাচ্ছি, সেই রকম দেখতে পাচ্ছি আমাদের যে পুরনো যে শহরগুলি রয়েছে সেই ধরনের শহরেরও একটা স্কেপ আমরা দেখতে পাচ্ছি। সেখানে মন্দির রয়েছে। আপনি যদি বলেন আপনার কাজের বিষয়বস্তু সম্পর্কে। হ্যাঁ, এটা আমি অ্যাকচুয়ালি বেনারসের থিমটা নিয়ে করেছি, কিন্তু একদম রিয়েলিস্টিক না। এটাকে আমি একটু নিজের মতো করে কম্পোজিশনটা করেছি, মানে গতানুগতিক যা দেখছি তাই না, এর মধ্যে একটু আধ্যাত্মিক ব্যাপারটাকে ফুটিয়ে আনার জন্য কোথাও হয়তো একটা ধনুচি বা কোথাও সাধু দেখিয়েছি, এটাতে সাধু আছে এখানে। তারপর ত্রিশূল আছে। হ্যাঁ, আবার এখানে সাধুরা আমি ওখানে যেটা স্টাডি করেছি, সাধুরা হচ্ছে কি ওখানে এমনি তো পয়সা চাইছেন, এবারে মানে খুচরো পয়সা দিলে নেবেন না, হাত পেতে পয়সা চাইছেন এক হাতে, আরেকদিকে ধরুন কেউ ছবি তুলতে আসছে, ক্যামেরা মানে হাত দেখিয়ে দিচ্ছে না ছবি তুলবে না, কিন্তু টাকা দিলে ছবি তুলবে। এই ব্যাপারগুলো ফোটানোর চেষ্টা করেছি আর কি। প্লাস আশীর্বাদও করছেন, সবই আছে, সব কিছু নিয়ে এটা। এবং সাধুদের যে নেশা সেটাও আপনি দেখিয়েছেন ওখানে। হ্যাঁ, এটা কলকে গাঁজা খাওয়ার ব্যাপার আছে, এটাকে নিয়েও করেছেন আপনি কাজটা। এবং প্রচুর টেক্সচারকে ব্যবহার করছেন আপনি ছবিতে। হ্যাঁ, টেক্সচারটা ব্যবহার করেছি, চারকোল দিয়ে একটা টেক্সচার হয়েছে, তারপর টেক্সচার হোয়াইট, ফার্স্টে একটা হোয়াইট টেক্সচার হোয়াইট দিয়ে ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি। এটা এই যে টেক্সচারগুলো দেখছেন এখানে, এই যে টেক্সচার হোয়াইটের ব্যাকগ্রাউন্ড, হোয়াইট কালারের টেক্সচার মোটা করে দিয়ে টেক্সচার হোয়াইট ব্যবহার করছেন। তারপরে চারকোলে ড্রয়িংটা করার সময় টেক্সচার তৈরি করছেন আপনি? হ্যাঁ, চারকোলে কিছুটা টেক্সচার হয়েছে,
চারকোলে যেমন এই যে কোথাও কোথাও এই টেক্সচারগুলো চারকোলের টেক্সচার। চারকোল আপনি টেক্সচারটা বানিয়ে নিচ্ছেন। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে জানতে চাইবো, আপনি যখন চারকোলের টেক্সচারটা বানিয়ে নিলেন, সেই চারকোলের টেক্সচারটার পরেই তো আপনি রং চাওয়াচ্ছেন, নাকি আবার সেটাকে স্প্রে করার পর রংটা স্প্রে করতে তো হবে, স্প্রেটা করে রংটা স্প্রে না চাপাচ্ছেন? করলে ঘেটে যাবে, ঘেটে যাবে। হ্যাঁ, ওটা আমি ফেভিকল স্প্রে করে নিচ্ছি। ফেভিকল স্প্রে করে দিয়ে তারপর আপনি রং চাপানো শুরু করছেন, তারপর কি আবার চারকোল ইউজ হচ্ছে? আবার চাপাচ্ছি, হ্যাঁ। চারকোল কি আবার শেষে ব্যবহার হচ্ছে? কোথাও কোথাও দরকার হলে আবার কোথাও হয়তো রং দেওয়ার পর যে মনে হচ্ছে যে এই জায়গাটা একটু বেশি ঢেকে গেল, ডার্কটা দরকার কোথাও, তখন আবার চারকোল একটু মেরে আবার স্প্রে করছি, এইভাবে। আমার নাম দেবকুমার চক্রবর্তী। আচ্ছা দেবকুমার বাবু, আপনার মোট কতগুলো কাজ ডিসপ্লে হচ্ছে এখানে আমার মূলত দুটো কাজ ডিসপ্লে হয়েছে। এখানে আমার মূলত দুটো কাজ ডিসপ্লে হয়েছে, এই পৌনে কাজ আর এটা একটা বড় কাজ। আচ্ছা, আপনার কাজের মাধ্যমে তো মিক্স মিডিয়াকে ব্যবহার করছেন এবং ডিজিটাল আর্টেরও ব্যবহার হয়েছে, তাই তো? কিছুটা ডিজিটাল আর্টের ব্যবহার হয়েছে, হ্যাঁ, আর কিছুটা মূলত অ্যাক্রেলিককে ব্যবহার করেছেন। মানে আপনি মিক্স মিডিয়াতে ডিজিটাল এবং অ্যাক্রেলিককে মিক্স করে কাজগুলো করা। আচ্ছা, তো আপনার কাজের বিষয়বস্তুতে আমি যদি দেখি, আপনি এক্সপ্রেশনকে নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, এখানে মূলত আমার এবারের এক্সিবিশনে আমার মূলত এক্সপ্রেশন নিয়েই কাজ করা। সেখানে আপনি নিজের অবয়বকেও ব্যবহার করেছেন ছবিগুলিতে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি যদি বলেন একটু আপনার কাজের বিষয়বস্তু। এখানটাতে আমার এই যে আইনস্টাইন নিয়ে যে কাজটা আছে, এটা মূলত কিছুটা আমার চারপাশের পরিবেশকে দেখে আমার মনে হয়েছিল যে আমার চারপাশে যে পরিবেশে যে বাদরামিটা চলছে সেটা দেখে অনেকেই জিভ বার করে ফেলছে, এবং সেটারই একটা রূপক হিসেবে আমি আইনস্টাইন এবং গাধা দুটোকেই ইউজ করেছি, দুটো এক্সট্রিম বোঝাবার জন্য। এবং তার মাঝখানেতে আরও কিছু রূপক আছে, যেমন নতুন এক ধরনের মহাপুরুষ আমাদের সামনে উদয় হয়, সেরকম একটা উদয়ের ছবিও দেখানো হয়েছে। এইভাবে এই ছবিটা করা হয়েছিল। আর বাঁদিকের যে ছবিগুলো, এটা মূলত আমার নিজের মানসিক এক্সপ্রেশন। আমার বিভিন্ন সময়েতে যেরকম বিভিন্ন মানসিক অবস্থা থাকে, তার কিছু কিছু জিনিসকে ধরার চেষ্টা আমার এই ছবিগুলোতে করা হয়েছে। আচ্ছা।